ছোট জলের মাছ যেমন গভীর সমুদ্রে গেলে দিশেহারা হয়ে যায়, ঠিক তেমনি আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা অল্প বিদ্যায় ভয়ঙ্করী এবং যারা সবসময় বড়দেরকে ছোট করে দেখানোর চেষ্টা করে। তো যাই হোক, যারা জ্ঞানী ব্যক্তি তারা সেই সব মানুষদের কথায় কর্ণপাত করে না। এবং আমিও আমার ছাত্রছাত্রীদের সবসময় বলে দেই যে কোনো কিছুকে কর্ণপাত না করে নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়াই জীবনের উদ্দেশ্য হওয়া উচিত। যাই হোক, আর কথা না বাড়িয়ে আজকে আমি যে ক্লাসটা শুরু করতে যাচ্ছি সেটা হলো স্বাধীনতা বা ফ্রিডম, একাদশ শ্রেণীর একটি অধ্যায় রাষ্ট্রবিজ্ঞানের। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে, কারণ তোমরা জানো যে না খাতা না কলম না বই, শুধু মন আর মস্তিষ্ক দিয়ে যদি আমরা কোনো অধ্যায়টাকে বুঝতে পারি তাহলে আমাদের কাছে সেই প্রশ্নের উত্তর বা যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া সহজ। কারণ শিক্ষার অর্থ এই নয় যে আমাকে চাকুরি করতে হবে। শিক্ষার অর্থ হলো নিজেকে জানা, নিজেকে চেনা, একটা সুন্দর জীবন গড়ে তোলা। তো আজকে আমরা যে অধ্যায়টা পড়ব, আমি এতক্ষণ যে কথাগুলি বলেছি সেই কথাগুলি বলার অর্থ একটাই, আজকে আমরা যে অধ্যায়টা পড়ব সেই অধ্যায়টার সঙ্গে এই কথাগুলি কোনো না কোনোভাবে সম্পর্কযুক্ত। তো আজকের অধ্যায়টা হলো স্বাধীনতা বা ফ্রিডম। তো তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসে পড়বে। তো স্বাধীনতা বা ফ্রিডম বলতে স্বাধীনতা কি, ঠিক আছে? আমি তোমাদের আজকে যে অধ্যায়টা করাবো সেই অধ্যায়টার মধ্যে তোমরা জানবে স্বাধীনতা কি, স্বাধীনতার আদর্শ কি, প্রতিবন্ধকতার উৎস কি, কেন আমাদের প্রতিবন্ধকতা প্রয়োজন, উদারনীতিবাদ কি, নেতিবাচক এবং ইতিবাচক স্বাধীনতা কি, মত প্রকাশের স্বাধীনতা কি। তো যাই হোক, প্রথমে আমরা জানবো স্বাধীনতা কি। হ্যাঁ, স্বাধীনতা কি? স্বাধীনতা কথাটি ইংরেজি প্রতিশব্দ হলো লিবারিটি, ঠিক আছে? লিবারিটি কথাটি একটি লাতিন শব্দ। লিবার এবং ইংরেজি প্রতিশব্দ ফ্রিডম থেকে এসেছে। তোমাদের অবশ্যই শর্ট কোশ্চেনে আসতে পারে স্বাধীনতা শব্দটি কোথা থেকে এসেছে, ঠিক আছে? ইংরেজি শব্দ লিবার, লাতিন শব্দ লিবার এবং ইংরেজি শব্দ ফ্রিডম থেকে এসেছে। সাধারণভাবে স্বাধীনতা বলতে ব্যক্তির উপর বাহ্যিক প্রতিবন্ধকতার অনুপস্থিতিকে বোঝানো হয়, কিন্তু অধ্যাপক লেস্কির মতে স্বাধীনতা বলতে এমন একটি বিশেষ পরিবেশ সযত্ন সংরক্ষণে বোঝায় যেখানে মানুষ তার ব্যক্তিসত্তাকে পরিপূর্ণভাবে বিকশিত করার সুযোগ পায়। অবশ্যই তোমরা কিন্তু মনোযোগ সহকারে শুনবে। তাহলে কি বলেছে লেস্কি, অধ্যাপক লেস্কি কি বলেছে? স্বাধীনতা বলতে এমন এক বিশেষ পরিবেশের সযত্ন সংরক্ষণকে বোঝায় যেখানে মানুষ তার ব্যক্তিসত্তাকে পরিপূর্ণভাবে বিকশিত করার সুযোগ পায়। কিন্তু মার্ক্সবাদীদের মতে স্বাধীনতা হলো মানুষের সামর্থ্য ও যোগ্যতার সর্বাঙ্গীন বিকাশ। যদি কোনো ব্যক্তির উপর বাহ্যিক নিয়ন্ত্রণ বা বল প্রয়োগ না করা হয় এবং অন্যের উপর নির্ভরশীল না হয়ে সিদ্ধান্ত নিতে পারে ও স্বাধীনভাবে কাজ করতে পারে, তা হলেই ওই ব্যক্তিকে স্বাধীন বলে গণ্য করা হয়, ঠিক আছে? তাহলে আমরা দুজন সম্পর্কে, একটা হলো মার্ক্সবাদী আর একটা হলো কি অধ্যাপক লেস্কি। তো এমনিতে স্বাধীনতা বলতে যদি কোনো বাধা বিপত্তি ছাড়া আমরা সমাজে যে কাজগুলি করতে পারি সেগুলিকে বলা হয় স্বাধীনতা। আবার অধ্যাপক লেস্কি স্বাধীনতা বলতে বুঝিয়েছেন এক ধরনের, এবং মার্ক্সবাদীরা স্বাধীনতা বলতে এক ধরনের বুঝিয়েছে। অর্থাৎ মার্ক্সবাদীরা বোঝাতে চেয়েছেন যাতে কোনো অন্য ব্যক্তি তার স্বাধীনতার উপর কি না করে, বাধা সৃষ্টি না করে। তাহলে আমরা এবার জানবো স্বাধীনতার আদর্শ কি। হ্যাঁ, আমি তোমাদের জানাচ্ছি স্বাধীনতার আদর্শ কি। না, স্বাধীনতার আদর্শ বলতে সমাজে বসবাসকারী মানুষের কাছে স্বাধীনভাবে একটি আদর্শ স্বরূপ। এই আদর্শের অনুপ্রাণিত হয়ে জাতীয় আন্দোলন পরিচালনা করা যায়,
স্বাধীনতার আদর্শ কেবল বিদেশি শক্তির কবল থেকে মুক্তি হওয়া নয়, নিজের পরিপূর্ণ আত্মবিকাশের জন্য উপযুক্ত পরিবেশ গঠন করাও হলো স্বাধীনতা। তাহলে তোমরা বুঝতে পেরেছ, স্বাধীনতা মানে শুধু বিদেশির কবল থেকে তুমি মুক্ত হয়েছে এটা স্বাধীনতা নয়। ঠিক আছে, তো স্বাধীনতা মানে কি হলো? স্বাধীনতা মানে হলো কি নিজের পরিপূর্ণ আত্মবিকাশের জন্য উপযুক্ত পরিবেশ গঠন করা। নিজের পরিপূর্ণ আত্মবিকাশের জন্য উপযুক্ত পরিবেশ গঠন করা হলো স্বাধীনতার আদর্শ। ঠিক আছে, তাহলে স্বাধীনতার আদর্শ প্রসঙ্গে নেলসন ম্যান্ডেলা, আং সান সুকি, গান্ধীজি প্রমুখের নাম উল্লেখযোগ্য। ঠিক আছে, স্বাধীনতার আদর্শ সম্পর্কে নেলসন ম্যান্ডেলা, গান্ধীজি এবং কি আং সান সুকি। তোমরা কিন্তু অবশ্যই নামগুলি মনে রাখবে, কাদের নাম, আদর্শ। ঠিক আছে, এই তিনজনের নাম বিশেষত। তবে নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার স্বাধীনতার জন্য আন্দোলন করতে গিয়ে 28 বছর কারাবাসে ছিলেন। নেলসন ম্যান্ডেলা কি দক্ষিণ আফ্রিকায় স্বাধীনতা আন্দোলনের জন্য আন্দোলন করতে গিয়ে প্রায় কত বছর? 28 বছর জেলে বন্দী ছিলেন। কে? নেলসন ম্যান্ডেলা। ঠিক আছে, মনে রাখবে কিন্তু বানানটা তোমরা দেখে নেবে, ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা স্বাধীনতা আন্দোলনের জন্য দক্ষিণ আফ্রিকায় প্রায় 28 বছর তিনি জেলে বন্দী ছিলেন। ঠিক আছে, তার আত্মজীবনীমূলক বই হলো লং ওয়াক টু ফ্রিডম। নেলসন ম্যান্ডেলার লেখা একটি বইয়ের নাম তোমাদের আসতে পারে LONG, লং ওয়াক, WALK, ওয়ার্ক অফ ফ্রিডম। ঠিক আছে, লং ওয়াক টু ফ্রিডম, লং ওয়াক টু ফ্রিডম। ঠিক আছে, FREEDOM। তাহলে ওটা কার? নেলসন ম্যান্ডেলার লেখা। ঠিক আছে, এবার হলো প্রতিবন্ধকতার উৎস। এবার প্রতিবন্ধকতার উৎস কি না, ব্যক্তির স্বাধীনতা অবাধ নয়। স্বাধীনতা যদি মানে ব্যক্তির স্বাধীনতা অবাধ নয়, স্বাধীনতা যদি অবাধ হয় তাহলে একজনের দ্বারা অন্যের স্বাধীনতা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, যদি স্বাধীনতা অবাধ হয়, যেমন খুশি হয়, তাহলে দেখা যাবে একজন আরেকজনের স্বাধীনতাকে কি করছে? হরণ করে নিচ্ছে, একজন আরেকজনকে স্বাধীনতা দিচ্ছে না। ঠিক আছে, এরকম হয়ে যাবে। কিন্তু স্বাধীনতার যদি তার অধিকারের উপর, স্বাধীনতার উপর কিছু বিধিনিষেধ বা প্রতিবন্ধকতা আরোপ করা হয়, এই প্রতিবন্ধকতার উৎস বল প্রয়োগ হতে পারে অথবা সরকারি আইনের মাধ্যমে প্রয়োগ করা যেতে পারে। স্বাধীনতার উপর প্রতিবন্ধকতা প্রয়োগ করা হয়েছিল বিভিন্ন উপনিবেশিক শাসনকালে বিভিন্ন দেশের উপর। জাতপাত ভিত্তিক, সামাজিক, চরম অর্থনৈতিক বৈষম্য স্বাধীনতার উপর প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। অর্থাৎ স্বাধীনতার যদি কোনো প্রতিবন্ধকতা না থাকে তাহলে মানুষ কি করবে? একজন আরেকজনকে এমনিতেই মেরে ফেলবে। ঠিক আছে, তো স্বাধীনতার জন্য কি দরকার? কতগুলি প্রতিবন্ধকতা দরকার, যাতে করে সবাই সেই প্রতিবন্ধকতাগুলি মেনে চলতে পারে। তো সেই স্বাধীনতা সম্পর্কে পূর্ব যুগ থেকেই প্রচলিত হয়ে আসছে। ঔপনিবেশিক শাসনকালে বিভিন্ন দেশের উপর প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল। জাতপাত ভিত্তিক, সামাজিক এ ধরনের প্রতিবন্ধকতা ছিল। এবার প্রশ্ন হলো, কেন আমাদের প্রতিবন্ধকতা প্রয়োজন? প্রতিবন্ধকতা আমরা কেন থাকবে, মানে প্রতিবন্ধক থাকা কেন প্রয়োজন? না, প্রতিবন্ধক থাকা প্রয়োজন কারণ যদি আমরা সম্পূর্ণ স্বাধীনতা পেয়ে যাই তাহলে আমরা নিজেদেরকে ভুলে যাব। ঠিক আছে, তাই স্বাধীনতার জন্য প্রতিবন্ধকতা থাকা প্রয়োজন। স্বাধীনতা হলো একটি পরিবেশ সৃষ্টি করা যেখানে প্রতিটি মানুষ তার ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে পারবে। সাধারণত যা বলা যায়, স্বাধীনতা হলো সকল কিছু বিধিনিষেধের অনুপস্থিতি, অর্থাৎ অবাধ স্বাধীনতা। আসলে নিয়ন্ত্রণহীন বা অবাধ স্বাধীনতা হলো স্বেচ্ছাচারিতার নামান্তর। অবাধ স্বাধীনতা থাকলে সকল মানুষ স্বাধীনতা ভোগ করতে পারবে না। সবল ও অর্থবান লোকেরা সকল স্বাধীনতা ভোগ করবে, দুর্বল বা দরিদ্ররা কোনো স্বাধীনতাই ভোগ করতে পারবে না। তাই সকলে যাতে সমানভাবে স্বাধীনতা ভোগ করতে পারে এবং সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, তার জন্য স্বাধীনতার উপর প্রতিবন্ধকতা থাকা প্রয়োজন। কারণ যদি একজনকে স্বাধীনতা দিয়ে দেই তাহলে দেখা যাবে সমাজের সকল ধনী ব্যক্তিরা সব স্বাধীনতা হরণ করে নেবে এবং গরিবদেরকে বাঁচতেই দেবে না।
তারপর হলো আমাদের উদারনীতিবাদ কি। এটা একটা খুব সুন্দর প্রশ্ন বা একটা সুন্দর দিক। উদারনীতিবাদ কি, তোমাদেরকে আমি উদারনীতিবাদ কি সেই সম্পর্কে বুঝিয়ে দেব। না, উদারনীতিবাদ হলো 7 শতকে ইউরোপে অর্থাৎ 1640-এর দশকে সংগঠিত ইংল্যান্ডের পিউরিটান বৈপ্লবিক আন্দোলনের মাধ্যমে উদারনৈতিক আনুষ্ঠানিক সূত্রপাত ঘটে। কবে? 1640 খ্রিস্টাব্দে, মনে রাখবে কিন্তু 1640 শতকে, খ্রিস্টাব্দে না, 1640 এর শতকে। ঠিক আছে। লক, বেন্থাম, জে.এস. মিল প্রমুখরা উদারনীতিবাদের প্রবক্তা। উদারনীতিবাদের প্রবক্তাকে আমি আবার বলে দিচ্ছি, তোমাদের শর্ট কোশ্চেনের মধ্যে অবশ্যই আসবে লক, বেন্থাম এবং জে.এস. মিল। ঠিক আছে। উদারনীতিবাদ শব্দটি লাতিন শব্দ লিবার থেকে এসেছে। লিবার কথার অর্থ হলো স্বাধীনতা। তোমাদের অবশ্যই শর্ট কোশ্চেনের মধ্যে আসবে লিবার কথার অর্থ কি। উদারনীতিবাদের অর্থ হলো ব্যক্তি স্বাধীনতার মতবাদ। এবার প্রশ্ন হলো উদারনীতিবাদের অর্থ কি। উদারনীতিবাদের অর্থ হলো ব্যক্তি স্বাধীনতার মতবাদ, যে মতবাদ ব্যক্তির স্বাধীন চিন্তা ও স্বাধীন মত প্রকাশের উপর গুরুত্ব আরোপ করে। স্বাধীনতার অধিকার ও ব্যক্তিগত সম্পত্তির অধিকার প্রভৃতিকে ব্যক্তিত্ব বিকাশের উপায় বলে মনে করা হয়, তাকে বলা হয় উদারনীতিবাদ। তাহলে উদারনীতিবাদ কাকে বলা হয় তোমরা অবশ্যই সুন্দরভাবে বুঝিয়ে দেবে। এবার উদারনীতিবাদের ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তিগত সম্পত্তি, রাজনৈতিক সাম্য, নিরপেক্ষ আদালত, বহুদলীয় ব্যবস্থা, অর্থনৈতিক স্বাধীনতা, ধর্মনিরপেক্ষতা, গণমাধ্যমের স্বাধীনতা, সার্বিক প্রাপ্ত বয়স্কের ভোটাধিকার প্রভৃতির উপর গুরুত্ব দেয় সেই উদারনীতিবাদ। ঠিক আছে। মানে উদার প্রকৃতির নীতিবাদ যেটাকে বলা হয় উদার নীতিবাদ। সেই সম্পর্কে মানে দেখা গেল যে আরেকটা রয়েছে উদারনীতিবাদের পরে, যে ক্ষতিকারক নীতি। ঠিক আছে, ক্ষতিকারক নীতি, তোমরা ওটা নিশ্চয়ই লিখে নেবে এবং এটা একটা প্রশ্ন তোমাদের আছে, সেই প্রশ্নটা আসতে পারে। এবার ক্ষতিকারক নীতি কি, মানে হোয়াট ইজ হার্ম প্রিন্সিপাল। ক্ষতিকারক নীতি হলো জন স্টুয়ার্ট মিল স্বাধীনতা সম্পর্কিত রাজনৈতিক তত্ত্বের সমালোচনায় অন লিবারিটি গ্রন্থে ক্ষতিকারক নীতি সম্পর্কে আলোচনা করেছেন। জন স্টুয়ার্ট মিল 2 ধরনের স্বাধীনতার কথা বলেছেন, একটা হলো অবাধ স্বাধীনতা ও নিয়ন্ত্রিত স্বাধীনতা। ঠিক আছে, দুটো স্বাধীনতার কথা বলেছেন, একটা হলো অবাধ স্বাধীনতা, একটা হলো নিয়ন্ত্রিত স্বাধীনতা। ঠিক আছে, তাহলে অবাধ স্বাধীনতা বলতে কি, যেখানে কোনো মানে প্রতিবন্ধকতা নেই, এটা হলো অবাধ স্বাধীনতা। আর যেখানে প্রতিবন্ধকতা রয়েছে সেটা হলো কি নিয়ন্ত্রিত স্বাধীনতা। এবার হলো মিল ব্যক্তির কার্যাবলীকে 2 ভাগে ভাগ করেছেন, একটা হলো আত্মকেন্দ্রিক এবং একটা হলো পরকেন্দ্রিক। আত্মকেন্দ্রিক কার্যাবলীর ক্ষেত্রে ব্যক্তির স্বাধীনতা অবাধ, নিজের এলাকায় ব্যক্তির পুরোপুরি স্বাধীনতা, কিন্তু পরকেন্দ্রিক কাজে ক্ষেত্রে মিল মনে করেন কোনো ব্যক্তির কাজকর্ম যদি অন্যের ক্ষতি সাধনের কারণ হয়, তাহলে রাষ্ট্র ক্ষতি সাধনকারী ব্যক্তির আচরণকে নিয়ন্ত্রণ করতে পারে, তাকে মিল ক্ষতিকারক নীতি বলে অভিহিত করেছেন। অর্থাৎ ক্ষতিকারক নীতি বলতে কি বুঝো, বা জন স্টুয়ার্ট মিলের নীতিটি কি। জন স্টুয়ার্ট মিল ক্ষতিকারক নীতিটির কথা বলেছিলেন, কারণ একজনকে যদি স্বাধীনতা দেওয়া হয় আর একজনের স্বাধীনতা যদি অন্য একজনের স্বাধীনতাকে হরণ করে, তাহলে এটা হবে ক্ষতিকারক নীতি, এবং জন স্টুয়ার্ট মিল এটা বিশ্বাস করেন। তারপর হলো নেতিবাচক এবং ইতিবাচক স্বাধীনতা কি। এটা একটা খুব সুন্দর, নেতিবাচক এবং ইতিবাচক স্বাধীনতা কি, এই প্রশ্নগুলিও তোমাদের আছে। মানে নেতিবাচক স্বাধীনতা কি এবং ইতিবাচক স্বাধীনতা কি। না, নেতিবাচক স্বাধীনতা বলতে কি বোঝায় এবং ইতিবাচক স্বাধীনতা বলতে কি বোঝায় সে সম্পর্কে স্বাধীনতা সংক্রান্ত ধারণা 2টি দিক রয়েছে, একটা হলো নেতিবাচক এবং অপরটি হলো ইতিবাচক স্বাধীনতা। নেতিবাচক স্বাধীনতা বলতে বোঝায় ব্যক্তির উপর সকল ধরনের বিধিনিষেধ ও নিয়ন্ত্রণ অপসারণ, অর্থাৎ সর্বপ্রকার বাধা নিষেধ অনুপস্থিতিকে নেতিবাচক স্বাধীনতা বলে। যেমন বেন্থাম, হবস, লক, জেমস মিল, স্টুয়ার্ট মিল প্রমুখরা স্বাধীনতাকে নেতিবাচক করতে গ্রহণ করেছেন। কে কে? বেন্থাম, হবস, লক, জেমস মিল। তোমরা একটু মনে রাখবে, ঠিক আছে নামগুলো, বেন্থাম, হবস, লক এবং জেমস মিল।
তাছাড়া স্টুয়ার্ট মিল। আর ইতিবাচক অর্থে স্বাধীনতা বলতে বোঝায় স্বশাসন, স্বনিয়ন্ত্রণের উপর গুরুত্ব আরোপ করা। এই স্বাধীনতার মধ্য দিয়ে ব্যক্তি তার নিজের ইচ্ছাকে বাস্তবায়িত করতে পারবে, যেখানে অবাধ স্বাধীনতা বলতে কিছু থাকবে না। ইতিবাচক স্বাধীনতা হলো অন্যের ক্ষতি না করে নিজের স্বাধীনতা ভোগ করা। যেমন রুশ, হেগেল, গ্রিন প্রমুখরা ইতিবাচক স্বাধীনতাকে কি গুরুত্ব দিয়েছিলেন? কে? রসু, হেগেল এবং গ্রিন মনে রাখবে কিন্তু কে ইতিবাচক স্বাধীনতাকে গুরুত্ব দিয়েছিল? ইতিবাচক স্বাধীনতাকে গুরুত্ব দিয়েছিল রসু, হেগেল, গ্রিন। আর নেতিবাচক স্বাধীনতাকে গুরুত্ব দিয়েছিল হবস, লক, জেমস মিল এবং স্টুয়ার্ট মিল। এবার আমাদের লাস্ট যেটা, সেটা হলো মত প্রকাশের স্বাধীনতা। ঠিক আছে, মত প্রকাশের স্বাধীনতা বলতে বোঝায় স্বাধীনভাবে ব্যক্তির মত প্রকাশের যে স্বাধীনতা থাকে, অর্থাৎ তাকে মত প্রকাশের স্বাধীনতা বলে। মত প্রকাশের স্বাধীনতা বলতে সাধারণত বাক স্বাধীনতা বা মুদ্রণ যন্ত্রের স্বাধীনতাকে বোঝায়। তবে মত প্রকাশের স্বাধীনতার উপর সরকার বিশেষ কোনো কারণে বিধিনিষেধ আরোপ করতে পারে। অর্থাৎ আমার মত প্রকাশ করে এই ধরনের যে স্বাধীনতা, এটা যন্ত্রের কি বলা হয়, সেটাকে মুদ্রণ যন্ত্রের স্বাধীনতাকেও বোঝানো হয়। তবে এক্ষেত্রে সরকার অনেক সময় বাধা নিষেধ দিতে পারে। তাহলে আমি স্বাধীনতা সম্পর্কে তোমাদেরকে সবটা বুঝিয়ে দিলাম। এটা হলো পার্ট 1, একাদশ শ্রেণীর স্বাধীনতা পার্ট 1। তাহলে পার্ট 2তে আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে দেব, এবং সেই প্রশ্নগুলি আয়ত্ত করলে, আর এই যে আজকে বুঝিয়ে দিয়েছি, এই জিনিসটা যদি তোমরা আয়ত্ত করে নিতে পারো, তাহলে আমার মনে হয় না বইটা খুলে তোমাদের আর পড়তে হবে। সুন্দরভাবে কথাগুলি বুঝে এবং পরীক্ষার খাতায় লেখার চেষ্টা করবে। সবাই কেমন আছো তা জানিয়ে অবশ্যই কমেন্ট করে লিখবে, এবং ক্লাসটা যদি বুঝতে তোমাদের কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, সবাই ভালো থাকবে। নমস্কার।